আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। বিমানে করে দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার এই অবসান সিরিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করেছে বলে জানিয়েছে বিদ্রোহীরা। অবশ্য আসাদ পালালেও পালিয়ে যাননি সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। এদিকে বিদ্রোহীদের সঙ্গে দেশটির জনগণ রাস্তায় এসে আনন্দ উল্লাস করেছেন। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্ট। এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার গৃহযুদ্ধের পর রোববার দেশটির রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দীর্ঘ ২৪ বছরের অবসান ঘটিয়ে সিরিয়ার গদি ছাড়তে হলো আসাদকে। তবে তিনি দামেস্ক ছেড়ে কোথায় গেছেন তা জানা যায়নি। في مطار المسجد العسكري الحمد لله وفضل من الله رب العالمين। বিদ্রোহীরা বাশার আল আসাদের সরকারি বাহিনীর কাছ থেকে দেশটির রাজধানী দামেস্ক মুক্ত করার ঘোষণা দিয়েছে। এতে করে আনন্দ উদযাপন করছে দেশটির বিদ্রোহী বাহিনী সহ সাধারণ জনগণ। বাশার আল আসাদ দামেস্ক ছাড়লেও পালিয়ে যাননি সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। তিনি দামেস্কের নিজ বাড়িতেই থাকছেন এবং পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বেশ কিছু ভিডিওতে দেখা যায় দেশটির সাইদনায়া কারাগার থেকে হাজার হাজার বন্দীকে মুক্ত করা হয়েছে। আসাদের বিরোধীদের নির্যাতন শিকার হয়েছিলেন তারা, যাদের বেশিরভাগই মৃত্যুদণ্ডের আসামি ছিলেন। দেশটির সরকারি রেডিও ও টেলিভিশন ভবন দখল করে নিয়েছে সশস্ত্র যোদ্ধারা। বাশার আল আসাদের পতন সিরিয়ার জনগণের বিজয় উল্লাসকে স্বাগত জানিয়েছেন মুসলিম বিশ্বের তীর্থস্থান কাবা শরীফের ইমাম শায়খ ইয়াসির আদ দাওসারি। তিনি সিরিয়া সহ পৃথিবীর সব দেশের নিপীড়িত জনগণের জন্য দোয়া করেন। রাকিব হাসান, আরটিভি। ৫০ বছরের নিপীড়ন এবং ১৩ বছরের অপরাধ, অত্যাচার, বাস্তুচ্যুতি এবং দীর্ঘ সংগ্রামের পর অবশেষে স্বৈরাচারের পতন ঘটল সিরিয়ায়। অপ্রতিরোধ্য গতিতে মাত্র ১২ দিনের মাথায় রাজধানী দামেস্ক দখলে নেয় বিদ্রোহী যোদ্ধারা। পালিয়ে যেতে বাধ্য হয় দীর্ঘ ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা দেশটির স্বৈরশাসক বাশার আল আসাদ। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছিল সিরিয়ায়, যার কেন্দ্রে ছিল সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ২০১১তে কর্মসংস্থানের অভাব, দুর্নীতির মতো নানা কারণে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে এক শান্তিপূর্ণ বিক্ষোভ থেকেই সূত্রপাত হয় এক ভয়ানক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের। সে সময় বিক্ষোভকারীদের দাবি না মেনে উল্টো তাদের বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেন আসাদ। হামলা চালান বিক্ষোভকারীদের ওপর। এতেই বাধে বিপত্তি। সরকারি বাহিনীর দমন অভিযান ছড়িয়ে পড়লে প্রেসিডেন্টের পদত্যাগের জন্য আন্দোলন শুরু হয় পুরো দেশে। রাশিয়া ও ইরানের সমর্থনে এতদিন ক্ষমতায় টিকেছিলেন বাশার আল আসাদ। মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান ধরে রাখতে আসাদকে সমর্থন ও সামরিক সহায়তা দিয়ে আসছিল ভ্লাদিমির পুতিনও। কারণ আসাদ যুদ্ধে পরাজিত হলে হাতছাড়া হবে ভূমধ্যসাগরের নৌঘাঁটি। এজন্য বিদ্রোহীদের কাছ থেকে এলাকার দখল নিতে আসাদের পক্ষে একের পর এক বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। বাশার আল আসাদকে সমর্থন দিয়ে এসেছে ইরানও। মধ্যপ্রাচ্যে সৌদি আরবের প্রতিপত্তি ছড়িয়ে পড়া বন্ধ করতে আসাদ সরকারকে সমর্থন দেয় ইরান। অন্যদিকে বিভিন্ন সময় আসাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জাইশ আল ইসলাম ও আহরার আল শামের মতো বিদ্রোহী দলগুলোকে সাহায্য করার চেষ্টা করেছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি পশ্চিমা রাষ্ট্র। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস নামের একটি প্রশিক্ষিত ও সশস্ত্র বাহিনীকে সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়া থেকে পালিয়ে যাওয়া লক্ষাধিক শরণার্থীকে আশ্রয় দিয়েছে তুরস্ক। সেই সাথে ফ্রি সিরিয়ান আর্মি নামের একটি বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা করছে তারা। এছাড়া শিয়া মতবাদে বিশ্বাসী ইরানের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করার উদ্দেশ্যে বিদ্রোহী দলগুলোকে অস্ত্র ও অর্থ যোগান দেয় সৌদি আরবও। আরও এরকম বহুজাতিক স্বার্থ রক্ষার বলি হয়েছে দেশটির সাধারণ জনগণ এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে সিরিয়া ভূখণ্ড। বিনিয়ামিন, আরটিভি। এবার অন্যান্য প্রসঙ্গ।
ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির 3টি অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ। রামপুরা ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেন তারা। পরে একটি প্রতিনিধি দল গুলশান ভারতীয় হাইকমিশনে প্রতিবাদ লিপি জমা দেন। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির 3টি অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নিয়ে সম্প্রীতির বাংলাদেশে অপপ্রচার করে ভারত বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে পারবে না বলে হুঁশিয়ারি দিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে। তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। মিথ্যা কলঙ্ক দিয়ে আমাদের এখানকার সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং হাজার বছরের আমাদের যে ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধকে ওই শুভেন্দুরা ওই কি বলে যে ভারতের শাসক গোষ্ঠী এটাকে ম্লান করতে পারবে না। এদিকে কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং উভয় দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই কাল ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন, যা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। বিশ্লেষকদের অনেকের মত, এই বৈঠক থেকে বড় কিছু অর্জনের সুযোগ না থাকলেও বিদ্যমান পরিস্থিতিতে কিছুটা শান্ত হতে পারে। বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। দ্রুত তাদের বৈধ কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কতা এবং নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে সরকার অভিযোগ পেয়েছে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বিজ্ঞপ্তিতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সব ধরনের আইনি জটিলতা শেষ করে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে জুৎসই নয়, আর এ ধরনের নির্বাচন পদ্ধতি একটি সরকারের স্থিতিশীলতার পরিপন্থী। আপনি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে না পারেন, একটা লেভেল ফিল্ড তৈরি করতে না পারেন, তাহলে আপনি কখনোই সেই সুস্থ নির্বাচনটা পাবেন না, গ্রহণযোগ্য নির্বাচন পাবেন না। এই কারণেই কিন্তু আমরা বারবার এই কথাটা বলে আসছিলাম। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি চলে এসেছেন, বহু আগে থেকে নির্বাসিত হয়ে এসেছেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে আপনার পাঠিয়ে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট বিএনপির সবচেয়ে কঠিন সময় কেটেছে, মোস্ট ক্রিটিক্যাল টাইম কেটেছে। আপনার শুনলে অবাক হবেন, জানানো হতে পারে যে আমাদের ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, সব মিথ্যা মামলা, গায়েবী মামলা। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের ৫ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল আজ খারিজ করে দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বিভাগ। এই আদেশের ফলে শ্রম আইনের ৫ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রইল বলে জানান ডক্টর ইউনূসের আইনজীবী। ডক্টর ইউনূসের নামে যখন শ্রম আদালতে পৃথক ৫টি মামলা হয়, তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশনসের চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগ তুলে ২০১৯ সালে এসব মামলা করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কোনো সংশ্লিষ্টতা নাই, উনি নামে মাত্র চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর পর্যন্ত। আর আজকে
অ্যাপিলেট ডিভিশনে এটার বিরুদ্ধে আপিল করা হয়েছে, এটাও অ্যাপিলেট ডিভিশন সরকারের আপিলটা খারিজ করে দিয়েছে এবং হাইকোর্টের সে রায় বহাল করে রেখেছে। জয় বাংলাকে জাতীয় স্লোগানের রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি চলতি সপ্তাহে হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান এবং বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। দেশ থেকে দুর্নীতি দূর করতে দুর্নীতি দমন কমিশন দুদককে আগে দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে, এমন মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2024 উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, আগের আওয়ামী লীগ সরকার দুদককে তার রাজনৈতিক সুবিধার কাজে লাগিয়েছে, তাই দুদক কমিশনার নিয়োগে রাজনৈতিক প্রভাব মুক্ত হতে হবে। দলীয় প্রভাবান্বিত ব্যক্তিদেরকে যেন কোনো অবস্থায় নিয়োগ দেওয়া না হয় সেটি নিশ্চিত করতে হবে এবং তার পরবর্তী পর্যায়ে যে আমলাতন্ত্র আছে, বিশেষ করে দুদকের সচিব এবং মহাপরিচালক পর্যায়ে যারা আছেন তাদের মধ্যে যে আমলাতন্ত্রের প্রতি আনুগত্য সেটাকে ধ্বংস করতে হবে, সেটাকে নির্মূল করতে হবে। এই দুইটি বিষয় সম্পন্ন করতে না পারা গেলে আমাদের দুর্নীতি দমন কমিশন কখনো কার্যকর ভূমিকা পালন করতে পারবে না। রাজধানীর ধানমন্ডিতে শিক্ষার্থী শামীম হত্যা মামলায় নতুন করে সাবেক বিমানমন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, সাবেক এমপি সাদেক খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর সৈকত এবং ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার সকালে তাদের প্রত্যেককে এ মামলায় আটক দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিন রেজার আদালত প্রত্যেকের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এই মামলার অগ্রগতির স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন তিনি তার জন্য 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার আদালত উভয় পক্ষের শুনানির পর তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তারাও রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেছেন। তাদের বক্তব্য শোনার পরে তাদেরকে 3 দিন রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজত প্রদান করেন। দুদকের মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাসের সাজাপ্রাপ্ত স্ত্রী চুমকি কারণকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। রোববার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 2022 সালের 27 জুলাই এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসের 20 বছর এবং তার স্ত্রী চুমকি কারণকে 21 বছর কারাদণ্ড দেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদ। মামলার শুরু থেকে চুমকি কারণ পলাতক থাকলেও গত বছরের 23 মে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের শেষ দিন তিনি আদালতে আত্মসমর্পণ করেন। সেই থেকে কারাবন্দী চুমকি কারণ। প্রদীপের বউকে এইতে দেওয়া আসামি করা হয়েছে, তাকে শুধুমাত্র একটি কারণ, তার স্বামী অপরাধী। এখন স্বামীর অপরাধের জন্য তো স্ত্রীর কোনো অপরাধ হতে পারে না। আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে যে টিম বাংলাদেশে আসবে তাদের সাথে ফলপ্রসূ বৈঠক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে সার্কের 40 বছর উদযাপন উপলক্ষে সার্ক জার্নালিস্ট ফোরামের আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান 5 আগস্টের পরে ভারতের সাথে সম্পর্কের গুণগত কিছুটা অবনতি হলেও আলোচনার মাধ্যমে অনেক কিছুই সমাধান সম্ভব। 10 বছর যাবৎ সার্কের কোনো বৈঠক না হলেও সচিব পর্যায়ের বৈঠকের মাধ্যমে অনেক বিষয় সমাধান হতে পারে বলে প্রত্যাশা করেন উপদেষ্টা। জানান বাংলাদেশ নিয়ে ভারতের চলমান মন মানসিকতার কারণে দুই দেশের অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়ছে। এই উপলক্ষে আমাদের আয়োজন
চাকুরির প্রলোভন দেখিয়ে অনেক দিন ধরে সাবিনা আক্তারের সাথে শারীরিক সম্পর্ক করে আসছিল প্লাস্টিক ব্যবসায়ী নজরুল ইসলাম। চাকুরি এবং বিয়ে নিয়ে তাদের মধ্যে কলহের জেরে নজরুলকে হত্যা করে সাবিনা আক্তার বলে জানিয়েছে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে নজরুল হত্যাকাণ্ড নিয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান লালবাগ জোনের উপকমিশনার জসিমউদ্দিন। এ সময় তিনি বলেন, 4 ডিসেম্বর রাতে চকবাজারের পোস্তা এলাকায় একটি বাসায় রাত্রি যাপনের সময় তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। আর সে সময় সাবিনা নজরুল ইসলামকে শিল দিয়ে মাথায় আঘাত করে। পরে ধারালো চাকু দিয়ে পুরুষাঙ্গ কেটে নির্মমভাবে হত্যা করে নজরুল ইসলামকে। গত শনিবার ভোরে যশোরের বাঘাপাড়ায় অভিযান চালিয়ে সাবিনা আক্তারকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে। একে পুনরায় প্রতিষ্ঠা করা খুব চ্যালেঞ্জিং, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসিতে সিটিজেন প্ল্যাটফর্ম আয়োজিত সম্মেলনে তিনি বলেন, দেশের মানুষের জন্য আগামীতে ন্যায়সঙ্গত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা হবে। অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, গত 15 বছরে শুধু চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়নি, এর থেকেও বড় ক্ষতি করা হয়েছে। শুধু আনুগত্য ছাড়া কোনো মেধা বা উদ্ভাবনকে সুযোগ দেয়া হয়নি, আর এভাবেই জাতির মেধাকে বড় ক্ষতি করা হয়েছে। সম্মুখ যুদ্ধে সহযোদ্ধাদের জীবন বাঁচাতে হাসি মুখে নিজের জীবন উৎসর্গ করে দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। তার আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকারি নানা উদ্যোগ নিলেও স্মৃতিস্তম্ভ, বসতবাড়ি আর স্বজনদের ভাগ্যের কোনো পরিবর্তন না হওয়ায় হতাশ পরিবার এবং স্বজনেরা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন, তার বীরত্বের গল্প সহায়তা করেছেন নড়াইল প্রতিনিধি মোস্তফা কামাল। অল্প বয়সে বাবা মাকে হারিয়ে শৈশবেই ডানপিটে নূর মোহাম্মদ শেখ পূর্ব পাকিস্তান রাইফেলস বা ইপিআরে যোগদান করেন 1959 সালে। 1970 সালে দিনাজপুর থেকে যশোরে বদলির পরের বছর শুরু হয় যুদ্ধ। 1971 সালে যশোরের 8 নম্বর সেক্টরে নূর মোহাম্মদকে অধিনায়ক করে গড়ে তোলা 5 জনের স্ট্যান্ডিং প্যাট্রোল নিশানায় পড়ে যান পাকিস্তানি সেনাবাহিনীর। সম্মুখ যুদ্ধে সিপাহী নান্নু মিয়া গুলিবিদ্ধ হলে তাকে কাঁধে নিয়েই এলএমজির তোরে পিছিয়ে যেতে বাধ্য করে শত্রুপক্ষকে। সঙ্গীদের নিরাপদে সরিয়ে দিলেও শত্রুর মর্টারের গোলায় আহত হন তিনি। পাকিস্তানি সশস্ত্র বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের মুখে রাইফেল নিয়ে অর্ধমৃত নূর মোহাম্মদ বেশ অসহায়। তবু বাঘের গর্জনে ক্ষিপ্র শত্রুপক্ষ বেয়নোট দিয়ে খুঁচিয়ে চোখ দুটি উপড়ে ফেলে মস্তক বিদীর্ণ করে ছাড়িয়ে ফেলে ঘিলু। স্বাধীনতার লাল সূর্যটাকে ছিনিয়ে আনতে জাতির যে কজন শ্রেষ্ঠ সন্তান বুকের রক্ত ঢেলে দিয়েছিল, তাদের একজন বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। দেশের জন্য জীবন দিলেও দেশ তাদের কি দিয়েছে এমন প্রশ্ন এখন সামনে। অসচ্ছল পরিবারের তাই এমন আক্ষেপ। আমি একটা মাইয়া নিয়ে যাই গুণা করে খাই, আমার ছেলেটা বেকার, 3-4 ছেলে মেয়ে থাকলে আমরা আসিয়েছে কষ্টে, মেলা কষ্টে থাকলে আমরা আসি। একটা ছেলে পড়তে টাকার অভাবে ভর্তি করলো না। স্বাধীনতা সংগ্রামের এই নায়ককে স্মরণীয় করে রাখতে বীরশ্রেষ্ঠের নামে মহিষখোলা গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নূর মোহাম্মদ নগর। বসতবাড়ির আঙিনায় নির্মিত হয়েছে স্মৃতিফলক। নড়াইলে তৈরি হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়। রাষ্ট্রের এমন উদ্যোগে এলাকাবাসী খুশি হলেও অভাব অনটনে খুশি হতে পারছেন না স্বজনরা। তাদের আমাকে সাহায্য করার কথা ছিল, তারা তো তারা করে না। আমরা গরিব অবস্থায় আছি, আল্লাহ মিলেলি খাই, না মিলেলি না খাই থাই। স্মৃতিস্তম্ভটারে আসলে বাউন্ডারি দেওয়ার দরকার। বাউন্ডারি না দিলে এটা তো আসলে ছাগল গরু বিভিন্নতা অত্যাচার করে। বীরশ্রেষ্ঠের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে সরকারি সদিচ্ছার কথা ব্যক্ত করলেন জেলা প্রশাসক। এখন বর্তমানে যে অবস্থা আছে এটাকে আমরা আরেকটু সুন্দর করতে চাই, সংরক্ষণ করতে চাই। সেজন্য ভবিষ্যতে আমরা এখানে বিভিন্ন ধরনের কাজ করব। বীরশ্রেষ্ঠের বীরত্ব গাথা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মাইদুর রহমান রুবেল, আরটিভি। বিগত বছরগুলোর মতো এবছর 1 জানুয়ারি বই উৎসব হচ্ছে না, তবে জানুয়ারি মাসের মধ্যেই সব পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা
অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে খুলনায় বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। এছাড়া প্রতিটি শ্রেণীর বইয়ের কিছু অধ্যায় পরিমার্জন এবং পরিবর্তন করার কারণে বই ছাপাতে দেরি হচ্ছে, তাই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে কিছুটা বিলম্ব হচ্ছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। এ সময় বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার, মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অন্যান্যবার যেভাবে বই উৎসব 1 জানুয়ারি করা হয়, আমরা ঠিক এই ধরনের উৎসবে যাচ্ছি না, কিন্তু প্রাথমিকের বইগুলো আমরা জানুয়ারির মধ্যে দিয়ে দেব। এবার একটু সমস্যা হচ্ছিল, কারণ আমাদের বইগুলো কিছুটা পরিমার্জন করতে হয়েছে, সেজন্য আমরা শিডিউল থেকে কিছু পিছিয়েছিলাম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহত হয়েছেন আরও অর্ধশত ফিলিস্তিনি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উপত্যকাটিতে নিহতের সংখ্যা 44,664 জনে পৌঁছেছে। এছাড়া গেল বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। এদিকে যুদ্ধবিরতির সমঝোতায় দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব। শনিবার দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল সানি এই ঘোষণা দেন। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ টেস্টে জয়ের আত্মবিশ্বাস ওয়ানডে সিরিজে কাজে লাগাতে চায় মেহেদী মিরাজের দল। আর সবশেষ 2 সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার স্মৃতিও বাড়তি অনুপ্রেরণা দেবে দলকে। নাজমুস সাকিবের রিপোর্ট। 15 বছর পর ক্যারিবিয়ানে টেস্ট জয়ের সুখ স্মৃতি নিয়েই সেন্ট কিটসে পা রেখেছে বাংলাদেশ। মিশন বছরের শেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামা। টেস্ট জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করে ওয়ানডে সিরিজ নিজেদের করতে চায় মিরাজের দল। ওয়ানডে ফরম্যাটে 2 দলের মুখোমুখি দেখা হয়েছে 44 ম্যাচে, যেখানে বাংলাদেশের জয় ও হার সমান 21 বার করে। ক্যারিবিয়ানদের মাটিতে 16 ম্যাচ খেলে 8টিতে জয় পেয়েছে টিম টাইগার্স। পরিসংখ্যানের হিসেবে শক্তিমত্তায় সমানে সমান 2 দল। তবে এই সিরিজে সাকিব, মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাচ্ছে না বাংলাদেশ, তাই অভিজ্ঞতায় স্বাগতিকদের চেয়ে কিছুটা পিছিয়ে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে বল হাতে নজর কেড়েছেন পেসার নাহিদ রানা। ওয়ানডেতেও নিজের সেরাটা দিতে মরিয়া এই তরুণ তুর্কি। ইন্টারনেটে কি চলতেছে এগুলো সেরকমভাবে মাথায় নিই না, জাস্ট একটা জিনিসই ফোকাস করতেছি, মাঠে কেমনি পারফর্ম করা যায় এবং আমার টিমকে কীভাবে আমার বেস্ট পারফর্মটা দেওয়া যায়। এদিকে ঘরের মাঠে জয় নিয়ে ওয়ানডে সিরিজ শুরু করার ব্যাপারে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচের আগে তাই অনুশীলনে বাড়তি মনোযোগী ছিল ক্যারিবিয়ানরা। নাজমুস সাকিব, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।